সত্তরের দশকের শেষ ভাগ থেকে নারীদেরই একজন হয়ে তাদের নিজস্ব জগতের কথা, যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির আলেখ্যই লিখতে আগ্রহী সুচিত্রা ভট্টাচার্য আমার পছন্দের লেখকের একজন যিনি। আজ পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের ছোট্ট উপন্যাস গোপন মায়া। মানিকের মা কাজে এলো না আজ। অপেক্ষা করে করে 10টা নাগাদ নিজেই রান্নাঘরে ঢুকে পড়েছিল রঞ্জন। তারা অবশ্য নেই, রান্না আরও পরে চাপালেও চলে, কিন্তু ছুটির সকালে একা ফ্ল্যাটে সে এখন করবেই বাকি। টিভি দেখবে বসে বসে, একঘেয়ে, ভীষণ একঘেয়ে। বই পড়বে, ক্লান্তিকর। গান শুনবে, ইচ্ছে করছে না। গড়াগড়ি খাবে বিছানায়, তাও ভালো লাগছে না। আবার উল্টোবে খবরের কাগজ, ধুত, তার চেয়ে বরং এই রান্না রান্না খেলাটাই কি মন্দের ভালো নয়। রঞ্জন একটা মেনু এঁচে নিল মনে মনে। মেন আইটেম ডিমের ঝোল আর ভাত, সঙ্গে মুগ ডাল, আলু ভর্তা। ডালে সম্বর দেওয়া নিয়ে অবশ্য খুব একটা সমস্যা হয় না। 15 বছর একা বাস করেও কায়দাটা এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি তার। হয় জিরে বেশি পুড়ে যায়, নয় শুকনো লঙ্কা ভাজা হয় না ঠিক ঠিক। আর হলুদ আদার আন্দাজ তো কখনোই নিখুঁত থাকে না। যাকগে সে কথা, সে নিজেই তো খাবে, আজ আরেকবার না হয় চেষ্টা চালানো যায়। ভাবতে ভাবতে হাত চলছে। রাতের থালাবাটিগুলো মেজে ফেলল রঞ্জন। সকালের চা জলখাবারের কাপ প্লেটও। রান্নাঘরের ওয়াল ক্যাবিনেট খুলে জরিপ করল মশলাপাতির হাল। আছে গুঁড়ো হলুদ, শুকনো লঙ্কা, গরম মশলা সবই মজুদ। শুধু পেঁয়াজ আদা রসুন মিক্সিতে ঘুরিয়ে নিলেই হাঙ্গামা শেষ। কড়াইতে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিল রঞ্জন। পেঁয়াজ নিয়ে পড়ল এবার। খোসা ছাড়ালো মন দিয়ে। কুচোচ্ছে, উফ কি ঝাঁঝ। বেদনার পরকাষ্টা। হাতের পিঠে বারবার চোখ মুছছে রঞ্জন, নাক টানছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। রঞ্জনের ভুরুতে কুঞ্চন। মানিকের মা নিশ্চয়ই আর এত অবেলায় আসবে না। তবে কে? দীপঙ্কর? ব্যাটা সল্ট লেকে ফ্ল্যাট কেনার পর থেকে মাঝে মধ্যে হানা দেয় এই বাড়িতে। গৌরবও হতে পারে, কিংবা আজিজুল। ব্যাচেলর বনে যাওয়া বন্ধুর এই ফাঁকা ফ্ল্যাটের মতো তোফা আড্ডার ঠেক কটাই বা আছে। প্রাণের সুখে গুলতানি মারো, কাপের পর কাপ চা বানাও, কিংবা বোতল খুলে বসে পড়ো। এখানে তো তেমন কেউ নেই যে তোমায় ঠেলা মেরে ভাগাবে। চিন্তাটাই যেন একটা চোরা বিষাদও আছে। ছোট্ট শ্বাস ফেলে দরজা খুলতে গেল রঞ্জন। পাল্লা টেনেই রঞ্জন হতচকিত। চৌকাঠের ওপর এক ঝকঝকে তরুণী, পরনে কালোর ওপর জংলা ছাপ, লং স্কার্ট, টুকটুকে লাল টপ, কাঁধে বাহারি ব্যাগ। মুখটা যেন খুব চেনা চেনা। কোথায় দেখেছে রঞ্জন তাকে? প্রশ্ন করার আগেই মেয়েটি সপ্রতিভ স্বরে বলল, আপনি নিশ্চয় রঞ্জন মজুমদার? হতবম্ব রঞ্জন মাথা নাড়ল। হ্যাঁ, আমি মিমি, মধুরিমা। আমার মায়ের নাম স্বাগতা। আশা করি এর বেশি পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। রঞ্জন পলকে বিদ্যুৎস্পৃষ্ট। কি শুনল সে? ভুল নয় তো? মিমি মিমি এসেছে তার কাছে। যেই মেয়েকে একটিবার দেখার জন্য একসময় মাথা খুঁড়ে মরেছে সে, হতাশ হয়ে শেষ পর্যন্ত হালও ছেড়ে দিয়েছে, সে আজ স্বয়ং রঞ্জনের দরজায়। এও কি সম্ভব? নাকি দিবাস্বপ্ন দেখছে রঞ্জন? অস্ফুটে রঞ্জন বলল, ও এসো, ভেতরে এসো। সরি, এখানেই ঠিক আছে। আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছিলাম। যথাস্থানে পায়ে পায়ে ফিরল ঘরে। সোফা ঝাড়ছে। মৃদুস্বরে বলল, দাঁড়িয়ে কেন? বসো, জল খাবে? নো থ্যাঙ্কস। মিমি বসেছে আড়ষ্টভাবে। দেওয়ালে রঞ্জনের কাঁধে 2.5 বছরের মিমি। সেদিকে ঝলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। কপালে চওড়া চওড়া ভাঁজ ফেলে বলল, আপনি নিশ্চয়ই আমাকে দেখে খুব অবাক হয়েছেন। রঞ্জন যেন ঠিক শুনতে পেল না। মিমিকে দেখছে নিষ্পলক। কত বড় হয়ে গেছে তার মেয়েটা। সেই কোকড়া কোকড়া চুল, ফোলা ফোলা গাল,
গাপলু গুপলু মিমির সঙ্গে এই মিমির মিল পাওয়া বেশ ভার। সামান্য লম্বাটে মুখ, সরু কপাল, পাতলা পাতলা নাক, ঈষৎ চ্যাপ্টা ঠোঁট, আয়ত চোখ আর কাৎছোয়া চুলে শ্যামলা রঙে মিমি এখন ঠিক অন্যরকম। কার মতন হয়েছে মিমি? স্বাগতা? উফ, স্বাগতার মুখ তো গোল, রঙও অনেকটা ফর্সা স্বাগতার, বরং মিমির এই মুখের সঙ্গে রঞ্জনের মায়ের আদলই মেলে বেশি। মেয়েকে কেড়ে নিয়ে গেলেও মেয়ের চেহারাটাকে মন মতো বদলাতে পারেনি স্বাগতা। যাদের সে অসম্ভব অপছন্দ করত তাদেরই একজন হয়ে রয়ে গেল মিমির অবয়বে। মিমির কপালে ভাঁজ ক্রমশ ঘনতর, ঠোঁট বেঁকিয়ে বলল, আমি কিন্তু কোনো সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে এখানে আসিনি। ইনফ্যাক্ট আমার মাও জানে না যে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। জানলে অবশ্য আমার আশাটা অ্যালাউ করতো না মা। রঞ্জনের মুখ ফসকে বেরিয়ে গেল। তাহলে এলে কেন? ওই যে বললাম, একটা ইম্পর্টেন্ট কথা আছে আপনার সাথে, একটা ইনফরমেশন দেওয়ার ছিল। কি বলো তো? আপনি এক সময় একটা ইন্স্যুরেন্স করিয়েছিলেন না আমার নামে, 18 বছরের পলিসি? মিমি এতক্ষণে সরাসরি তাকিয়েছে। মনে পড়ে কি? মিমি কোনো দিকে কথা ঠেলতে চাইছে, বুঝতে পারল না রঞ্জন। সত্যি বলতে কি, এখনও তার বোধবুদ্ধি সেভাবে ক্রিয়া করছে না। মিমির আকস্মিক উপস্থিতিকে সে কেন জানি ঠিকভাবে মেনে নিতে পারেনি। ফ্যাল চোখে তাকিয়ে আছে। বলল, হ্যাঁ, একটা করেছিলাম বটে। আমার মেয়ে যাতে বড় হয়ে ল্যাম্পসাম একটা অ্যামাউন্ট পায় তার হায়ার এডুকেশনের জন্য, কিংবা পলিসিটা ম্যাচিওর করেছে। বাহ, ভালো তো। না, ভালো নয়, এ টাকা আমার চাই না। বাক্যটা যেন তীক্ষ্ণভাবে ছুড়ল মিমি। ক্ষণিকের জন্য রঞ্জন যেন আহত হলো, অতি কষ্টে হজম করলো আঘাতটা। জিজ্ঞেস করলো, কেন নেবে না জানতে পারি কি? কেন নেব তার কোনো অ্যান্সার কি আপনার কাছে আছে? না, এ মেয়ে রঞ্জনকে ক্ষতবিক্ষত করতেই এসেছে আজ। হাত বাড়িয়ে টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা তুলল রঞ্জন, ধরিয়েও ফেলল একটা ফস করে। টের পেল জ্বলন্ত সিগারেট আঙুলের ফাঁকে কাঁপছে টিপটিপ। একটা ক্রোধও যেন কোত্থেকে ধেয়ে আসছে মস্তিষ্কে। স্বাগতা শুধু মেয়েকে ছিনিয়ে নিয়েই ক্ষান্ত হয়নি, যত্ন করে তাকে শিখিয়েছে কিভাবে রঞ্জনকে অবজ্ঞা করতে হয়। অবজ্ঞা নাকি ঘৃণা? চোখের কোণ দিয়ে রঞ্জনকে দেখছে মিমি। বোধহয় তুন হাতড়াচ্ছে, প্রস্তুতি নিচ্ছে আবার কোনো তীরহানার। মাথায় একরাশ ধোঁয়া পাঠিয়ে রঞ্জন খানিকটা লাগামে আনল নিজেকে, গোছালো। তবু ঝাঁজ একটু এসেই গেল গলায়। আমার কাছে অনেক উত্তরই আছে মিমি, তুমি কি সেগুলো শুনতে চাও? মিমি ঘাড় ফেরালো দেওয়ালের দিকে, কঠিন চোয়ালে উপেক্ষা। রঞ্জন মরিয়াভাবে বলল, কোয়েশ্চেন করলে রিপ্লাইয়ের জন্যও তৈরি থাকতে হয় মিমি, নইলে কিন্তু যাকে প্রশ্ন করছো তার প্রতি অবিচার করা হয়। মিমি তবু নীরব, ঠোঁট কামড়াচ্ছে। বিরক্ত চাপছে কি? সিগারেটটা অ্যাশট্রেতে নেবালো রঞ্জন চেপে চেপে। না, সে বোধহয় একটু বেশিই আবেগতাড়িত হয়ে পড়েছে। 15 বছর পর মেয়েকে আচমকা সামনে পেয়ে কৈফিয়ত দেওয়ার জন্য ছটফট করাটা কি স্বাভাবিক নয়? আর সে বলবেই বা কি? স্বাগতার সাথে তার কেন সম্পর্ক বিষিয়ে গিয়েছিল? কেন তারা পরস্পরকে দুটো বুনো জন্তুর মতো আঁচড়েছে, কামড়েছে? সে তো আর তার স্বাগতার ব্যাপার, মেয়েকে এসব শোনাতে যাবে কেন? স্বাগতা যদি মেয়ের কানে বিষ ঢেলেও থাকে, 3 লাইনের কৈফিয়ত গিয়ে সেই বিষকে নামাতে পারবে রঞ্জন? ডিভোর্সের পরে যে কতবার মেয়ের সাথে যোগাযোগের চেষ্টা করেছে, এমনকি স্বাগতা ফের বিয়ে করার পরও বারবার প্রত্যাখ্যাত হয়েছে, অপমানিত হয়েছে। এসব কথাই বা আজ মিমিকে বলে কি মোক্ষ লাভ হবে? মেয়ে যে তার প্রতি কতটা বিরূপ সে তো তার অভিব্যক্তিতেই স্পষ্ট। ফালতু ফালতু সাফাই গিয়ে কেন মুখ নষ্ট করবে রঞ্জন? বরং মেয়ে যে এত বছর পর তার কাছে এলো, এই সুখটুকুই সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারে এখন, বাদানুবাদে না গিয়ে। রঞ্জন সোজা হয়ে বসলো, গলা ছেড়ে বলল, ওকে, ইটস অল রাইট, কিন্তু তুমি যে টাকাটা নেবে না, তোমার মা তো জানে না। জেনে যাবে।
ও, এখনও তাহলে মাকে বলনি? দ্যাটস নান অফ ইউর বিজনেস, ইটস বিটুইন আমি অ্যান্ড মা। আমি না চাইলে মা কখনো এই টাকা আমাকে নিতে ফোর্স করবে না। রঞ্জন মনে মনে বলল, বটেই তো। রঞ্জনের মুখে আরেক পোঁচ কালি বোলানোর সুযোগ স্বাগতা থোড়াই ছাড়বে। হয়তো মেয়ের পিঠ চাপড়ে বলবে, বেশ বেশ, অসভ্য দায়িত্বজ্ঞানহীন বদমাইশটার মুখের ওপর পলিসিতে ছুরি মেরে আয়। তা এসব ভাবনা অবশ্য রঞ্জনকে সেভাবে বিচলিত করে না এখন। কষ্ট পাওয়ার সেই কুৎসিত ধাপগুলো সে তো কবেই পেরিয়ে এসেছে। এখন তো সে প্রায় গন্ডারেরই সখত্র। স্লান হেসে রঞ্জন বলল, ঠিক আছে, এতই যখন আপত্তি, নিও না টাকা। আমার তো তোমার উপর আর কোনো অধিকার নেই। নেই তো, মিমির স্বর রুক্ষতর। আপনার বরং কোনো জোর নেই, আর নেই বলেই ও টাকা টাচ করা আমার উচিত হবে না। ব্যাস ব্যাস, ম্যাটার ইজ সেটেল। দুহাত তুলে মিমিকে থামালো রঞ্জন। অনুনয়ের সুরে বলল, এবার একটু রিল্যাক্স করো, বলো কী নেবে, চা না কফি? আমি কিন্তু দুটোই বেশ ভালো বানাই। সরি, আমি এখানে আপ্যায়িত হতে আসিনি। আহ, উত্তেজিত হচ্ছ কেন? বি লজিক্যাল। রঞ্জন মাথাটাকে একদম বরফ করে ফেলল। মিমের বুনো ঘোড়ার মতো হাবভাব দেখে এবার যেন একটু মজাই লাগছে তার। হাসি হাসি মুখে বলল, তুমি নিশ্চয়ই স্বীকার করো না আমার সাথে তোমার কোনো সম্পর্ক আছে? করি নাই তো। অর্থাৎ আমরা পরস্পরের অনাত্মীয়, রাইট? হ্যাঁ। মিমি হঠাৎ থতমত খেয়ে গেল, চোখ পিটপিট করে তাকাচ্ছে। তাহলে কি দাঁড়াই? অনাত্মীয় এবং শক্ত নয়, শত্রু নয় এমন একজন আমার বাড়ি এসেছে, সে তাহলে আমার গেস্ট। অতিথিকে আপ্যায়ন করা কি আমার কর্তব্য নয়? অন্তত প্রথম দিন। মিমি চোখ কুঁচকে তাকিয়ে বুঝি বা পড়তে চাইছে রঞ্জনকে। দেখতে দেখতেই নাক কুঁচকে গেল হঠাৎ। জোরে জোরে শ্বাস টানছে। বিড়বিড় করে বলল, কিসের একটা পোড়া গন্ধ আসছে না? ও হ্যাঁ, তাই তো, গ্যাসে ডিম আলু বসিয়েছিলাম, গেল বোধহয়। বলেই ঊর্ধ্বশ্বাসে দৌড়। যা ভেবেছে তাই, জল ফুটে মরে গেছে কখন। শুকনো কড়া পুড়ছে চড়চড় করে, তাদের বাপ মেয়ের সম্পর্কের মতো। আপন মনে হাসল রঞ্জন। ঝটিতে নেবালো গ্যাস, সারাশি বাগিয়ে ধরে কড়া নামালো সিনকে। দীর্ঘশ্বাস চেপে ফিরছিল ড্রয়িং স্পেসে। থমকালো হঠাৎ। সোফায় মিমি নেই। মিমি দেওয়ালের সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগে দেখছে দেওয়ালে টাঙানো ছোট্ট মিমি আর রঞ্জনের ছবিটাকে। কিছু কি মনে পড়ছে মিমির? শৈশবের কোনো স্মৃতি? একটু একটু মেদুর হলো মিমির মন। রঞ্জন গলা খাকারে দিল, ছবিটা এখানেই তোলা, তোমার বড় মামার ক্যামেরায়। এই ফ্ল্যাটটা তখন মাত্র কেনা হয়েছে। বিদ্যুৎ লতার মতো সোফায় ফিরে গেল মিমি, যেন রঞ্জনের কথাগুলো কানেই যায়নি তার। আপনার ডিম আলুর কী খবর? অবশিষ্ট আছে কিছু? না, জ্বলে পুড়ে শক্ত হয়ে খাক হয়ে গেছে। মা আপনার সম্পর্কে ঠিকই বলে। কি বলে? সে আপনি শুনে কি করবেন? কি বলে আমি জানি, আমি সংসার করার অযোগ্য, তাই তো? ভুল বলে কি? মিমি টেরিয়ে তাকালো। রোজ কি এরকমই রান্নাবান্না হয়? মেয়ের সামনে নিজেকে দুঃখী অসহায় মানুষ হিসেবে প্রতিপন্ন করতে বাধছিল রঞ্জনের। তাছাড়া সে তো এখন সত্যিই তেমন একটা খারাপ নেই, বরং এক ধরনের জীবনে অভ্যস্ত হয়ে গেছে। মিছিমিছি বাচ্চা মেয়েটার সহানুভূতি কাড়ার অপচেষ্টাই বা সে করবে কেন? রঞ্জন শব্দ করে হেসে উঠল। রোজ এরকমই হাল হলে কবেই পঞ্চভূতে বিলীন হয়ে যেতাম। আমার রাধার সময় কোথায় বলো? লোক একজন আছে, সে যা বানিয়ে দেয় তাই খেয়ে নিই। সে ডুব মারল বলে আজ আপনা হাত জগন্নাথ। আজ তো আপনার রান্নার 12টা বাজলো। আজ কি হবে তাহলে? ইচ্ছে হলে আবার বসাবো, কিংবা মুড়ি চিবোবো, অথবা টোস্ট অমলেট। বাইরে থেকেও খেয়ে আসতে পারি, বা খাবার আনিয়েও নেওয়া যায়। আর কোনো কিছুই মুভ না করলে এবেলা স্রেফ হরি মটর। বুঝলাম। মিমি একটু থেমে রইল, তারপর ঔদাসীন্যের প্রলেপ মাখা গলায় বলল, তা এরকম একা একা থাকা দরকারই বা কি এই বয়সে?
দোকা জোটাবো কোত্থেকে? জানো, নেক্সট ফেব্রুয়ারিতে আমি হাফ সেঞ্চুরি করব। অনেক আগেই তো বন্দোবস্তটা করতে পারতেন। তা হয়তো পারতাম। রঞ্জনের মুখে একটা ছন্দ করুণ ভাব এবার। কিন্তু একজনের জন্য প্রতীক্ষা করছিলাম যে। কে সে? রঞ্জন মনে মনে বলল, তুই তুই তুই। রঞ্জনের মুখে রহস্যের হাসি টেনে বলল, এতটা পার্সোনাল কথা তোমায় বলে ফেলবো এমন ঘনিষ্ঠতা তো আমাদের মধ্যে কি হয়েছে? মিমি পলকে গোমরা মুখে বলল, সরি। চোয়াল শক্ত। কাঁধ ঝাঁকিয়ে বলল, আমার জানার প্রয়োজন নেই। কি কাণ্ড, চটে গেলে কেন? মেঘার রোদ্দুরের লুকোচুরি দেখে রঞ্জনের চোখ ছিকছিক। নরম গলায় বলল, ঠিক আছে, ফ্রিজে একটা কোল্ড ড্রিঙ্কস আছে, দেবো? মিমির জবাবের অপেক্ষায় না থেকে ঠান্ডা পানীয় ঢাউস বোতলকারা বের করে আনলো রঞ্জন। দুখানা গ্লাসও। তরল ঢেলে একটি গ্লাস মিমিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও খাও। গ্লাসটা ধরল মিমি, তবে খাচ্ছে না। ভাবছে কি যেন। রঞ্জন মেয়ের মুখোমুখি বসল। এবার আমার তোমাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? কি? তুমি তো বললে মাকে জানিয়ে আসনি, তাহলে এ বাড়ির ঠিকানা পেলে কোত্থেকে? পেয়েছি, যেখান থেকেই হোক, তবু শুনি। মিমি ঠোঁট বেঁকালো। আপনাকে এত সব বলবো কেন? আপনাকে এত সব বলার মতো ঘনিষ্ঠতা কি আমাদের হয়েছে? রঞ্জন হেসে ফেলল। চোখ নাচিয়ে বলল, আমি অবশ্য সোর্সটা আন্দাজ করতে পেরেছি। বিমার পলিসিতে এ বাড়ির অ্যাড্রেস দেওয়া ছিল। মিমি গোছ হয়ে রইল। ছোট্ট করে চুমুক দিল কোল্ড ড্রিঙ্কসে, বুঝি বা অস্বস্তি গোপন করতে। এবার আমার নেক্সট কোয়েশ্চেন। রঞ্জনের হাসি চওড়া হলো। পলিসিটা ছিল তোমার মার জিম্মায়। সামহাও তুমি সেটি দেখে ম্যাচিউরিটিটা ডেটটা জানতে পেরেছো। কিংবা ইন্স্যুরেন্স কোম্পানি তো টাকা পয়সা সংক্রান্ত চিঠি এবারের ঠিকানাতেই পাঠাবে। সেই চিঠি পেয়ে আমি তোমার মার কাছ থেকে অরিজিনাল পলিসিটা চাইব। বিমা অফিসে টাকাটা পাওয়ার প্রশ্ন, এবং তার যথেষ্ট দেরি আছে। তুমি 7 তারিখে নেব না করে ওপর পড়া হয়ে ছুটে এসেছো কেন? মিমি 2 সেকেন্ড চুপ। তারপর গলায় ভারিক্কি ভাব এনে বলল, আমি পরে কোনো এম্বারেসিং সিচুয়েশনে পড়তে চাইনি। তা পলিসিটা একেবারে হাতে করে নিয়ে এলেই তো পারতে। পরে পোস্ট করে পাঠিয়ে দিব, কিংবা কুরিয়ারে। আজ ডিসিশনটা জানিয়ে দিতে এলাম। ও, কিন্তু আমার একটু খুঁতখুঁতানি রয়ে গেল যে। কিসের খুঁতখুঁতানি? পলিসিটা আমি করেছিলাম আমার 2 বছরের মেয়ের নামে। আমার ছোট্ট মিমিকে এটা উপহার দিয়েছিলাম। গিফট ফেরত নেব, সে আপনার ব্যাপার। মিমির গলা যেন দুলে উঠল সহসা। পরক্ষণে ঠোঁট কামড়েছে। ইচ্ছে হলে টাকাটা কোনো অনাথাশ্রমে দান করে দিতে পারেন। সে তো মিমি নিজেও করতে পারে। সরি, আপনার টাকায় নাম কেনার বাসনা আমার নেই। কি অবলীলায় বাবাকে অপমান করে চলেছে মেয়ে। রঞ্জনের বুকের মধ্যে দিয়ে শুকনো বাতাস বহে গেল। দুলে উঠল পুরনো ছবি। স্বাগতার বাপের বাড়িতে ছোট্ট মিমিকে ফোন করেছে রঞ্জন। তোতা পাখির মতো মিমি দূরভাষে আওড়াচ্ছে, তুমি দুস্থ, তুমি খারাপ, তুমি কখনো আমাকে ফোন করবে না। মেয়েকে চোখের দেখা দেখতে স্বাগতার বাড়ি ছুটে গেছে রঞ্জন। দরজা খুলে স্বাগতা রক্তচক্ষু, ফের তুমি জ্বালাতে এসেছো? ডাকবো মেয়েকে, শুনবে সে তোমার কাছে যেতে চায় কি না? মায়ের হাত চেপে মিমি কটকট করে বলছে, তুমি পচা, তুমি ভালো নও, একদম আমার কাছে আসবে না। কোর্টের সিদ্ধান্ত মোতাবেক মেয়েকে তারপরেও জোর করে মেয়েকে দেখতে যেতে চাইতে পারত রঞ্জন। কিন্তু কাকে দেখবে সে? স্বাগতা আবার বিয়ে করার পর অনেকে বলেছিল, এবার তুই কোর্ট থেকে মেয়ের কাস্টডিটা নিয়ে নে। রঞ্জনের সাহসে কুলোয়নি। মেয়ে যদি আবার মুখের ওপর না বলে দেয়, আবার যদি শেখানো বুলি উগড়ে দেয়। এখনও কি শেখানো বুলি আওড়াচ্ছে না মিমি? মনে হয় না। ছোটবেলা থেকে কোনো ধারণা মস্তিষ্কে গেঁথে দিতে পারলে তা ক্রমে বিশ্বাসে পরিণত হয়। স্বাগতা সফল। মেয়ে এখন সত্যিই মন থেকে ঘৃণা করে বাবাকে। শুকনো বাতাসকে ঠেলে সরিয়ে একরাশ জলভরা মেঘ ঢুকে পড়ল বুকে। হায় রে, মিমি যদি জানতো রঞ্জনকে বাবা বলে মানেই না।
লোকমুখে রঞ্জন শুনেছে স্বাগতার বর্তমান বরকেই বাপি বলে ডাকে মিমি। ওই সংসারেই মিমি এখন পুরোপুরি থিতিতু হয়েছে। রঞ্জন তার কাছে এক অস্বস্তিকর অস্তিত্ব মাত্র। ভেতরের সাইক্লোনটিকে প্রাণপণ চেষ্টায় বাঘিয়ে আনলো রঞ্জন। গলা ঝেড়ে বলল, ঠিক আছে, সে একটা ব্যবস্থা করা যাবে ক্ষণ। এখন তোমার কথা বলো একটু। গ্লাস নামিয়ে রাখলো মিমি। আমার আবার কি কথা? তুমি তো এবার বিএসসি পার্ট 1 দিয়েছো, তাই না? বোটানিতে অনার্স। খবর অনেক রাখেন তাহলে। কানে এসে যায়। বিএসসির পর কি করার ইচ্ছে আছে? এমএসসি করবে তো? হয়তো। তারপর রিসার্চ, একাডেমিক লাইনেই থাকতে চাও? ঠিক নেই, রেজাল্টের উপর ডিপেন্ড করছে বলেই মিমি সচকিত। আপনি জেনে কি করবেন? এমনি, জাস্ট কৌতূহল, মিনিংলেস কিউরিসিটি বলেই তড়াক করেই দাঁড়িয়ে পড়ল মিমি। থ্যাঙ্কস ফর দ্য কোল্ড ড্রিঙ্কস। ঘরে ডাকার জন্য ধন্যবাদ। আমি তাহলে আজ আসি? চলি বলতে নেই মিমি, বলো আসি। মিমি কাত করে শুনল কথাটা, তারপর পায়ে পায়ে এগোচ্ছে দরজার দিকে। রঞ্জনের বুকটা হু হু করে উঠল। পেছন থেকে ডেকে উঠল, মিমি কিছু বলবেন? একটা রিকোয়েস্ট করব। রঞ্জনের গলা কেঁপে উঠল। রাখবে? কি? পলিসিটা পোস্ট না করে নাই পাঠালে কোথায় কিভাবে হারিয়ে যায়? তুমি কুরিয়ার হয়ে এসে দিয়ে যেও। মিমি চোখে চোখ রাখলো, তাকিয়ে আছে। রঞ্জনের চোখে কি খোঁজ পেল মিমি? কিছু কি দেখতে পেল? রঞ্জন আবার বলল, আসবে তো? উত্তর না দিয়ে মিমি দরজা পেরিয়ে সিঁড়িতে নামছে, এক পা করে। রঞ্জন দ্রুত বেরিয়ে এসে রেলিং ধরে ঝুঁকলো, দেখছে মেয়ের চলে যাওয়া। হঠাৎই রঞ্জন বিবুর। 1.5 তলার ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে পড়েছে মিমি। কাঁধে ঝোলানো ব্যাগ থেকে রুমাল বের করলো। মুখ নয়, ঘাম নয়, চোখ মুছছে মিমি। ষষ্ঠেন্দ্রিয়র ইশারায় ঝট করে একবার তাকালো উপরে। প্রায় সাথে সাথে ছুটে নেমে গেল বাকি সিঁড়িটুকু। রঞ্জনের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। ইস, নিজের মেয়েকে বুঝতে এতটা সময় লেগে গেল তার।